গোটা দেশ তাকিয়েছিল আজকে সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত এই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে গত 9ই আগস্ট ভোরবেলা যে দেহ উদ্ধার হয়েছিল চিকিৎসক পড়ুয়ার, সেই রহস্যজনক মৃত্যু প্রথমে বলা হয়েছিল, পরে অবশ্য সেটা খুন, এটাতেও পরিষ্কার হয়ে যায় সেই কে বা কারা ঘটালো এবং এই গোটা ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খাবে রিপোর্ট জমা দেয় সিবিআই এবং মুখ বন্ধ খাবে এই স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়। এরপরে রাজ্য সরকারের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতির জন্য এ পর্যন্ত মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, 23 জনের মৃত্যু হয়েছে, 6000 মানুষ তারা কিন্তু পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন, এমনটা রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী জানিয়েছেন। রাজ্য সরকার আদালতে যেটা দিয়েছে সেটা আমাদেরকেও দেওয়া হোক। আরজিকর মামলায় এমনটাই দাবি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের বাড়ি কত দূর, সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন প্রধান বিচারপতির। সন্দীপ ঘোষের বাড়ি 15 থেকে 20 মিনিট, এমনটাই জানায় সিবিআই। জেনারেল ডায়েরির আসল সময় কে, কখন অস্বাভাবিক মৃত্যুর কথা বলা হয় এমনটাও জানতে চান। ভোর 4:30 পর বাকি সারা দিনের ফুটেজ আছে কি, প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। একই সঙ্গে এই যে পুরো ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছে কিনা, ডেথ সার্টিফিকেট লেখা হয় কখন ইত্যাদি বিষয় নিয়ে জানতে চায়। কখন বডি দেখা যায় এবং কি অবস্থায় বডি ছিল, কখন ফটোগ্রাফি ঠিক করা হয়, ঠিক মতো ময়না তদন্ত হয়েছে না, ইত্যাদি ইত্যাদি নানা বিষয় নিয়েই কিন্তু প্রশ্ন হয়। একই সঙ্গে বডি দেখা যায় সকাল 9:30টায়, ডেথ সার্টিফিকেট লেখা হয় দুপুর 1:47 মিনিটে, ফটোগ্রাফি হয় দুপুর 12:30টায়, থানায় দুপুর 2:55 অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। বিকেল 4:10 হাসপাতালে পৌঁছন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 8:20 থেকে 10:45 পর্যন্ত চলে তথ্য প্রমাণ সংগ্রহ সুপ্রিম কোর্টে, এমনটাই বলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এবং তল্লাশি চালিয়ে কি কি বাজেয়াপ্ত করেছে রাজ্য সেটাও কিন্তু প্রধান বিচারপতি জানতে চান। কেন জেনারেল ডায়েরি হলো, প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। 27টি ক্লিপিংস দেওয়া হয়েছে রাজ্যের তরফে সিবিআইকে, সুপ্রিম কোর্টে এমনটা বলেন কপিল সিব্বল। রাজ্যের আইনজীবী সব ফুটেজ পাওয়া যায়নি এমনটা দাবি সলিসিটর জেনারেল তুষার মেহতার। সার্চ সিজার কখন, রাজ্যের আইনজীবীকে প্রশ্ন আদালতের। সিবিআইকে ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। আগামী 17 সেপ্টেম্বর মামলার শুনানি। 27 মিনিটে মোট 4টি ক্লিপিংস দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। আরজিকরের 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই নিরাপত্তার খাতিরে, কিন্তু রাজ্য সহযোগিতা করছে না এমনটাই জানানো হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র অফিসার এবং CISF এর সিনিয়র অফিসার তারা রয়েছেন, আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন এমনটা জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী অসহযোগিতার অভিযোগ সলিসিটর জেনারেল। আরজিকরে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কিন্তু কোনো সহযোগিতা করছে না রাজ্য সরকার, এমনটাই জানানো হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত আরো জেনে নেওয়ার চেষ্টা করবো। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, ফের 17 তারিখ কিন্তু মামলার শুনানি হবে, এখানে কিন্তু শেষ নয়। অনেকগুলি প্রশ্ন কিন্তু আজকে আদালতে করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ষষ্ঠী, দেখো প্রবীর, অনেকেই অধীর আগ্রহে ছিল এবং শুধু তাই নয়, একটা দীর্ঘ প্রতীক্ষা যে সুপ্রিম কোর্ট আজকে ঠিক কি নির্দেশ দেয়। কারণ আরজিকরের যে ঘটনা, সেই ঘটনা প্রায় 1 মাস 1 দিন হয়ে গেল এবং এই 1 মাস 1 দিনের মাথায় সুপ্রিম কোর্ট স্পষ্টত কড়া নির্দেশ দিয়ে দিল চিকিৎসকদের উদ্দেশ্যে, একটা বার্তা নয়, একেবারে নির্দেশ যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টার মধ্যেই চিকিৎসকদের তাদের কাজে ফিরতে হবে
নচেত রাজ্য সরকার যদি মনে করে তাদের নোটিশ পর্যন্ত দিতে পারে। এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এই নির্দেশ পাওয়ার পরেই রাজ্য সরকার অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে কি করবে না সেটা সময় উত্তর দেবে। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ একেবারেই যে চিকিৎসকরা ভালোভাবে নেয়নি তার স্পষ্ট বার্তা ইতিমধ্যেই সমস্ত হাসপাতাল, বিশেষ করে সরকারি হাসপাতালের চিকিৎসকরা সংবাদ মাধ্যমে যে বার্তা দিচ্ছে সেই বার্তা একেবারে স্পষ্ট যে সুপ্রিম কোর্ট যে অভিমুখ ঘোরানোর যেভাবে নির্দেশ দিয়েছে তাতে কিন্তু আন্দোলনের অভিমুখ কখনোই ঘুরবে না, এমনটাই কিন্তু তাদের মন্তব্যে উঠে আসছে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের যে বেঞ্চ, সেই বেঞ্চ আজকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের খানিকটা অংশ তোমাকে অবশ্যই জানাবো যে পর্যবেক্ষণ এবং নির্দেশ তিনি কি বলছেন। যে স্পষ্টত তিনি জানিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে, তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না। আমরা তো বলেছি আগামীকাল বিকেল 5টার মধ্যেই কাজে যোগ দিতে হবে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। তিনি আরো বলেছেন এরপরেও যদি কোনো চিকিৎসক কাজে যোগ না দেন তবে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ করলে আমরা কোনো বাধা দেব না। পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এও জানায় আন্দোলনরত চিকিৎসকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা জেনে তবেই পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। এবং আজকের শুনানিতে বিচারপতি আরো বলেছেন যে বাস্তব পরিস্থিতি কি চলছে আমরা সবাই জানি, কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে। তিনি মনে করিয়ে দেন চিকিৎসকদের প্রধান কাজ চিকিৎসা করা, তাদের নিরাপত্তার নির্দেশ আমি দিয়েছি, তারা কাজে যোগ না দিলে প্রত্যেককে নোটিশ ধরাবে রাজ্য সরকার। তারপরেই রাজ্যকে প্রধান বিচারপতি বলেন আপনারা নিশ্চিত করুন যারা কাজে যোগ দেবেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না, এমনকি তাদের বদলি করাও যাবে না। অর্থাৎ কিনা সুপ্রিম কোর্ট একেবারে শুনানির শেষ পর্যায়ে এসে যে পর্যবেক্ষণ বা যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ কার্যকর করার পরে এই আন্দোলনের অভিমুখ ঠিক কোন দিকে যাবে সেটা নিয়েও কিন্তু একটা বড় সড় প্রশ্ন উঠে আসছে। তার কারণ আজকে সকাল থেকে যখন শুনানি পর্ব শুরু হয় আমরা দেখেছি যে রাজ্য সরকারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল, তিনি প্রথমেই যা অভিযোগ করেছেন যে বাংলায় এই চিকিৎসকদের যে কর্মবিরতির জেরে 20 জন মানুষের মৃত্যু হয়েছে এবং শুধু তাই নয় প্রত্যেকেই চিকিৎসাধীন ছিল এবং তার পাশাপাশি আরো 6000 যাদের কিন্তু তাদের চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছেন না এবং জরুরি যে পরিষেবা সেই পরিষেবা থেকে তারা বঞ্চিত হয়েছেন এবং তাদের চিকিৎসকদের কাজে না ফেরার কারণেই কিন্তু মানুষের সমস্যা হচ্ছে। এবং শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন 41 জন পুলিশ কর্মী তারা গুরুতর আহত হয়েছেন এবং শুধু তাই নয় একজন পুলিশ কর্মীর তার চোখ নষ্ট হয়ে গিয়েছে। এবং বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়া উচিত এবং তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না। কিন্তু যেভাবে আজকে যে প্রশ্ন উত্তর পর্ব চলে এসছে সেই প্রশ্ন উত্তর পর্বে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরোজ এডুলজি আজকে সুপ্রিম কোর্টে তুলে ধরেছে যে যেভাবে দেহ পড়েছিল সেই দেহ পড়ে থাকার সেখানে বেশ কিছু যেটা আইনি পরিভাষায় যে অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো ছিল তার পা, অর্থাৎ কিনা যেভাবে তার শরীর যেভাবে পড়েছিল সেটা কিন্তু একেবারে ধর্ষণ করে যে খুন করা হয়েছে তার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এবং শুধু তাই নয়, মৃতদেহের ময়নাতদন্ত যে পাঠানো হয়েছিল কখন পাঠানো হয়েছিল সে বিষয়ে কিন্তু আজকে আদালতের পর্যবেক্ষণের মধ্যে উঠে আসে। শুধু তাই নয়, আরো বেশ কিছু বিষয় যে সিবিআইয়ের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন যে 5 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইনসিডেন্ট বা অকারেন্স টাইম, সেই অকারেন্স টাইম থেকে 5 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং সিবিআই তারা 5 দিন বাদে এই তদন্ত ভার পেয়েছে। এবং সিবিআইয়ের আরো বক্তব্য এই ধরনের ঘটনার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেটা হচ্ছে এই 5 ঘন্টা। এবং শুধু কিন্তু তাই নয়, তাদের আরো বক্তব্য এফআইআর দায়ের নিয়েও প্রশ্ন তুলেছে সিবিআই এবং এটাও
হতে পারে তথ্য নষ্ট করার জন্যই এত কাল বিলম্ব করা হয়েছিল এফআইআর করার ক্ষেত্রে। এইরকম একাধিক প্রশ্ন উঠে এসেছে, কখনো প্রধান বিচারপতি, কখনো রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল, বা কখনো কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং চিকিৎসকদের যারা ডাক্তার আইনজীবী ছিলেন তারাও প্রত্যেকে প্রশ্ন তুলেছেন। কিন্তু আরজি করের ভবিষ্যৎ, আরজি করের যে আন্দোলন, সেই আন্দোলনের তালে ভবিষ্যৎ কি? এবং মূল যে মামলা, দেখো প্রবীর, আবারও তোমাকে বলছি যে মূল যে মামলা, সেই মামলায় কিন্তু কোনোভাবেই আলোকপাত হচ্ছে না। অর্থাৎ এই যে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ঘটনায় সুপ্রিম কোর্টের পদক্ষেপ, এটা নিয়েও কিন্তু একটা আগামী দিনে প্রশ্ন উঠবেই। তার কারণ যে মূল মামলায় এখনো পর্যন্ত সিবিআই তারা যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টে এখনো পর্যন্ত এমন কত তথ্য তারা সুপ্রিম কোর্টে জমা দিতে পারেনি যেখানে মানুষের আস্থা ফিরতে পারে, মানুষ মনে করতে পারে যে যেভাবে নির্ভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেয়েছে সিবিআই। কিন্তু দেখা যাচ্ছে সিবিআই পুরনো মামলা যেখানে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগে তদন্ত তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে খুন, ধর্ষণ এবং খুন, সেই মামলার কোনো রকম আলোকপাত অন্তত গত 2.5 ঘন্টার যে শুনানি, সেই 2.5 ঘন্টার শুনানিতে না সিবিআইয়ের পক্ষের আইনজীবী বা সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেখানে কিন্তু মূল মামলা প্রসঙ্গে সেই রকম কিন্তু বিশ্লেষণ বা আইনি যে চর্চা বা আইনি যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু প্রতিফলিত হয়নি। প্রবীর, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ষষ্ঠী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তা থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। গোটা দেশ আজকে তাকিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর যে বেঞ্চ, সেই বেঞ্চের দিকে। এই বেঞ্চেই আজকে